একেবারে ওসমান হাদির মৃত্যুর প্রতিশোধ ভারতের ওপরে কেন হামলা চালিয়েছে কর্নেল চৌধুরী, কেন আমরা এই কথাটা বলছি বারবার করে? আমরা ছবিটা দেখাবোই, তবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেন আমরা এই কথাটা বলছি যে ভারতের ওপর হামলা চালানো হচ্ছে। ভারতের দূতাবাসকে যদি ঢিল ছোড়া হয়, ভারতের দূতাবাসে বিভিন্ন জায়গায়, সে রাজশাহী হোক, চট্টগ্রামে হোক, আমরা জানি রাজীব রঞ্জন ডেপুটি কমিশনার ইন্ডিয়ার, যিনি বাংলাদেশের চট্টগ্রামে আছেন, সেই 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 যেখানে উনি থাকেন এবং সেই অফিস, সেখানে কিন্তু ঢিল পাটকেল ছোড়া হয়েছিল এবং পুরো এই মৌলবাদী শক্তি সেই বিল্ডিংকে ঘিরে নিয়েছিল এবং বাংলাদেশকে বাধ্য হয়েছিল সামরিক বাহিনী এবং পুলিশ সমেত সেই বিল্ডিং বাঁচিয়ে দেওয়ার। আমাদের দূতাবাস, ভারতের দূতাবাসের ওপর যদি আক্রমণ হয়, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ভারতের ওপর আক্রমণ। ইন্ডিয়ার ওপর এখন ভারতের ওপর যদি আক্রমণ হয়, ভারতের দূতাবাসের ওপর যদি আক্রমণ হয়, সবসময় সীমান্ত ক্রস করে যে আক্রমণ হবে এর মানে নেই। যদি কোনো বড় জঙ্গি সংগঠন একটা আক্রমণ করে ভারতবর্ষের ভেতরে, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। সেখানে আমরা ভারতবর্ষ চুপ করে বসবে না। এখন আমরা যদি আবার 1971 ভারতবর্ষ দেখি, আর আজকে 2025 শেষ হতে চললো, 2025-2026 ভারতবর্ষ, সেই স্ট্র্যাটেজিক ডিটারেন্স যে আমাকে মারবে, আমি আমার ফরেন ডিপ্লোমেসি কূটনীতির জন্য আমি চুপচাপ বসে থাকবো, আমি এটাকে অ্যাবজর্ব করবো, সেই ভারতবর্ষ আজকে নেই। বাংলাদেশ অথবা পাকিস্তান আইএসআই অথবা অন্যান্য যে গুপ্তচর এজেন্সি ওখানে বসে আছে, তারা এই জিনিসটা ক্লিয়ার করুক যে স্ট্র্যাটেজিক ডিটারেন্স যেটা আছে ভারতে, সেটা নেই। এখন কম্পেলেন্স আমার নাগরিক অথবা আমার দূতাবাস, তার উপর যদি একটা লোকের ভারতীয়র উপর হয়, ইট ইজ আমাদের 140 কোটি ভারতবর্ষ নাগরিকের উপর, তার জন্য ভারতবর্ষ কিন্তু বসে থাকবে না। এবং ভারতবর্ষ ইতিমধ্যে যা করা, আমি নিশ্চিতভাবে টেলিভিশনের পর্দায় বলতে কি করা, ভারতবর্ষ কিন্তু নিশ্চিতভাবে নিজের যে গুটি সাজিয়ে নিচ্ছে। আমি আবার বললাম, এটা বাংলাদেশ 18 কোটির একটা দেশ, তাকে জন্ম দিয়েছে ভারতবর্ষ, তাকে ট্রেনিং, সেটা যদি এই বিজয় দিবসের মাসে সেটা যদি অগ্রাহ্য করে, 16ই ডিসেম্বর এই গেল, সেইখানে বলছে ভারত ভাঙবে, যে ভারত বাংলাদেশকে জন্ম দিল, এই বিজয় দিবসের মাসে বলছে ভারতকেই ভেঙে দেবো, ভারতকে টুকরো করব। তাহলে বাংলাদেশের কপালে বহু মানে দুঃখ আছে। আমি আবার বললাম, পিপিলিকার যখন পাখা গজায় মরিবার তরে, আমার মনে হয় বাংলাদেশে সেই ছোট্ট পিপিলিকার পাখা গজিয়েছে। এই আগুনের দিকে দেখবে ছোট ছোট পোকা ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করে। বাংলাদেশ, 18 কোটি বাংলাদেশ, আপনাদের ভাবা উচিত যে মোহাম্মদ ইউনিস, চাচা ইউনিস বাংলাদেশে যা দেখছেন, এই মৌলবাদরা কোথায় নিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের বিপদ আসবে, 18 কোটি মানুষের বিপদ আসবে। আমরা চাই না, আমরা ভারতীয় আজকেও চাই না, কিন্তু যে অবস্থা আমরা ভোর রাত্রিরে দেখছি বাংলাদেশে, আমার মনে হয় সময় গনিয়ে এসছে। বাংলাদেশের ভেতরে সেই সময় মুক্তি বাহিনী যখন গড়ে উঠেছিল, তারা যদি না থাকে, তাহলে ভারতকে সেইভাবে অ্যাকশন নিতে হবে। কারণ ভারতের দূতাবাসে যদি অ্যাটাক হয়, এটা রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, ঢাকা হোক, আমরা কিন্তু মুখ বুঝে শুনবো না, আমরা মুখ বুঝে বসবো না। এই কথাটা যেন বাংলাদেশের এই চাচা ইউনিস এবং এই লুঙ্গি বাহিনীদের এটা যেন ক্লিয়ার হয়ে থাকে। একদমই। আমি ছবিগুলো একটু দেখাতে বলবো এই মুহূর্তে। চট্টগ্রামের যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, যে কেন আমরা বলছি যে ভারতে হামলা চালালো বাংলাদেশ, কেন আমরা এই কথাটা বলছি আপনাদেরকে আরেকবার একটু বলি। কর্নেল চৌধুরী সেটা ব্যাখ্যা করলেন যে একটা দূতাবাস অন্য একটা দেশে সেই দেশের প্রতিনিধিত্ব করে এবং সেই দূতাবাসের ভেতরে যাওয়া মানে সেই দেশের গণ্ডির মধ্যে ঢুকে যাওয়া। অর্থাৎ বাংলাদেশে যে ভারতের দূতাবাসগুলো রয়েছে সেগুলো ভারতের প্রতিনিধিত্ব করে এবং সেই দূতাবাসগুলো মানেই হচ্ছে সেটা ভারত, কারণ সেখানে ভারতের সমস্ত নিয়মকানুন, ভারতের রুল, ভারতের সংবিধান রুলে চলে। সুতরাং সেই দূতাবাসের ওপর হামলা করা মানেই সেই দেশটার ওপর হামলা করা, এবং এই কারণেই আমরা বলছি যে ভারতের ওপর হামলা চালানো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। এতক্ষণ আমরা চট্টগ্রামের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, বেছে বেছে ভারতের দূতাবাসগুলোকে
আঘাত করা হচ্ছে। চট্টগ্রামে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে ভারতীয় দূতাবাস, এবং যেটা আপনাদেরকে বললাম যে একটা দেশের দূতাবাস মানে সেই দেশের প্রতিনিধিত্ব করা এবং গেটের ভেতর ঢুকে যাওয়া মানেই কিন্তু সেই দেশের সংবিধানকে আঘাত করা, সেই দেশকে আঘাত করা এবং অ্যাক্ট অফ ওয়ার। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, আরো একটা তথ্য যে এবার আরো একটা ভারতীয় দূতাবাস আক্রমণের মুখে, মানে আবার ভারতের উপর একটা কি আপডেট আসছে আপনার কাছে? আজকে শুক্রবার, আজকে বিশেষ করে যারা বাংলাদেশের সংখ্যাগুরু মানে মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগরা নামাজ পড়তে যায়। অলরেডি আমরা যখন আপনার সঙ্গে কথা বলছি, আমরা দর্শকদেরও বলতে চাই, ভারতীয় দর্শকদের 20-25 মিনিট আগে একটা ডাক দেওয়া হয়েছে যে যেভাবে রাত্রিরে, ভোর রাত্রিরে আমাদের রবি রঞ্জন ডেপুটি কমিশনার যেখানে থাকেন এবং ভারতের দূতাবাস চট্টগ্রামে যেভাবে অ্যাটাক হয়েছে, একইভাবে রাজশাহী থেকে আমাদের দূতাবাস আছে, যেখানে ডেপুটি কমিশনার আছে, ওটাকেও ঘেরাও করে তার মধ্যে লোক জড়ো করা হচ্ছে, তার মধ্যে ইট পাটকেল মারা। এবং এগুলো আমরা দেখেছি একদিন আগেই ঢাকায় দেখেছি, যেখানে আমাদের হাই কমিশনার প্রণয় বর্মা নামে বিভিন্ন মিথ্যে প্ররোচনা দেওয়া হচ্ছে, তাকে অ্যাটাক করা হচ্ছে, তাকে ঘিরে দেওয়া হয়েছে। এই 2 দিন আগে আমরা দেখেছিলাম কিভাবে ভারতের দূতাবাস বাংলাদেশ ঢাকায় কিভাবে বনানীতে প্রায় চলে যাচ্ছিল যদি পুলিশ আর বাংলাদেশের সামরিক বাহিনী না আটকাতো। যেভাবে ঘটনাক্রম ঘটছে, আমি দেখলাম যে ভারতের দূতাবাস গুলোকে সিঙ্গেল হ্যান্ডলি অ্যাটাক করার জন্য যে প্ল্যান, মোটিভ আমরা দেখছি মৌলবাদী শক্তি, এটা পুরোটাই আসছে মোহাম্মদ ইউনিসের যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু এটা লেলিয়ে দিচ্ছে, তারা এটাকে প্রভোগ করছে, তারা প্ররোচনা দিচ্ছে। এই যে এত হাজার সংখ্যক মানুষ ইন্দিরা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, যে সংখ্যালঘু যে হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, এটা কোনোটাই হঠাৎ কিছু হচ্ছে না। এটা হাদি, আমি বললাম যেটা হাদি একটা অনলি ইস্যু, এইটার জন্য বেট করছিল আইএসআই এইটার জন্য বেট করছিল। কর্নেল চৌধুরী, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সত্যি কি ওসমান হাদিকে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করেই কি এই ঘটনাটা, নাকি এর পেছনে অন্য কোনো বড় কারণ রয়েছে? কি কারণ রয়েছে? দুপুর 1টায় আজ তাক বাংলার হাতে এসেছে একটা বড় তথ্য, বড় সূত্র। আমরা সেই খবর দর্শকদের সামনে তুলে ধরবো দুপুর 1টায়, যে আসলে এই ঘটনার পেছনে কি রয়েছে। ভারতীয় সময়ে দুপুর 1টায় আজ তাক বাংলা আজকে তার পর্দা ফাঁস করবে যে সত্যিই কি ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে আজকে এই ছবিটা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে। কিন্তু কর্নেল চৌধুরী, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, যে আপনি বললেন খানিকক্ষণ আগে যে ফরেন পলিসি, ফরেন ডিপ্লোমেসিকে সামনে রেখে কি ভারত এখনো চুপ করে থাকবে?